জানাচ্ছি সবাইকে নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, আজ 8 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনটি মার্কিন যুক্তরাষ্ট্রের হলেও সারা বিশ্বের দৃষ্টি এই নির্বাচনের দিকে। বাংলাদেশেও এই নির্বাচনকে নিয়ে দারুণ কৌতূহল আর উত্তেজনা। মিডিয়া জুড়েই থাকছে নির্বাচনের তরতাজা খবরাখবর। কে জিতবে, হিলারি না ট্রাম্প, এই আলোচনা সর্বত্র। টেবিল টকে আজকের এই নিয়ে কথা বলবো, হিলারি না ট্রাম্প, কে যাচ্ছেন হোয়াইট হাউস। এই শিরোনামে অতিথি হিসাবে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র অর্থনীতিবিদ আশিকুর রহমান, এবং আমার বাবা পাশে আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি জেনারেল আপনাকে দিয়ে শুরু করছি। যে হিলারি না ট্রাম্প, এই সবাই বলছে প্রেক্ষাপট বিবেচনায় আসলে তার সম্ভাবনা বেশি। সবাই উদ্বিগ্ন হয়ে আছে এটা জানার জন্য। যদি ছোট করে উত্তর দেওয়া যায় তাহলে মোটামুটি এখন যতগুলো জরিপ এবং যতগুলো কমেন্ট আমরা পর্যবেক্ষণ করেছি তাতে মনে হচ্ছে যে হিলারি 300-র বেশি ইলেকট্রাল ভোট নিয়ে সে প্রেসিডেন্ট হতে যাচ্ছে। তবে এখানে একটা প্রশ্ন আছে যে কেন সে চড়াই উতরাই হয়ে মনে হচ্ছে। তার মধ্যে আমি যেটাকে দেখছি সেটি হচ্ছে যে আমেরিকার ডেমোগ্রাফি বা জনমিতিতে একটি পরিবর্তন আছে। সেখানে হচ্ছে যে ট্রাম্পকে মনে হয়েছে বর্ণবাদী। তো সে যেই গোষ্ঠীটাকে, ভোটের তো একটা ক্যালকুলেশন আছে, একটা সমীকরণ আছে। তো আমরা দেখেছি যে ওখানে মোট ভোটের 69% হচ্ছে হোয়াইট আমেরিকান। তো হোয়াইট আমেরিকানকে এদের জাতীয়তাবাদী উগ্র জাতীয়তাবাদকে কেন্দ্র করেই ট্রাম্প তার ভোটের স্ট্র্যাটেজি সাজিয়েছেন এবং তাদের ভোটের প্রতি তার মূল ফোকাস। এই ফোকাসটা যখন গেছে হোয়াইট আমেরিকানদের দিকে তখন আমরা দুটো ভাগ দেখেছি। একটি ভাগের মধ্যে সে যাদেরকে আকর্ষণ করতে পেরেছে তার সেই উগ্রবাদী চেতনা দিয়ে যে আমেরিকা ফার্স্ট, অন্য সবাই কোথায় গেল না গেল সেটির আমেরিকার কোনো দায়ভার নেই। তো বিশ্ব নেতা হতে গেলে তো বিশ্বের দায়ভার নিতেই হবে। তো সেখানে আমরা দেখেছি যারা বুড়া, রেড নেক যাদেরকে বলে, যারা কট্টরপন্থী বা রক্ষণশীল, এই গোষ্ঠীটা হচ্ছে ট্রাম্পকে একেবারে সরাসরি কট্টরভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সে কর্মসংস্থানের আমেরিকার যে সুযোগ করে দেবার যে কথা সে বলছে, তার ফলে আমরা দেখছি যে যারা নিম্ন আয় বা মধ্য আয়ের, যাকে আমরা ব্লু কলার হোয়াইট আমেরিকানস বলছি, তারাও তার পক্ষে গেছে। তো সেই পক্ষটা বাদ দিলে এখন অন্য পক্ষে সে শিক্ষিত সমাজ, শিক্ষিত হোয়াইটসকে সে আকর্ষণ করতে পারেনি। কলেজ পড়ুয়া, ওখানে যেটা বলে কলেজ পড়ুয়াদের সে আকর্ষণ করতে পারেনি। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো নারীর প্রতি তার যে অবজ্ঞা, নারীর মর্যাদার প্রতি তার যে কোন দৃষ্টিভঙ্গি, শ্রদ্ধাহীন একটা যে ভাব, তাতে সেখানে একটা বড় ধরনের বিভাজন ঘটেছে। এই ইকুয়েশনে আমি দেখেছি যে এখানে 53% নারী ভোটার। আমেরিকার মোট ভোটারের পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। তো সেখানে সে ওই জায়গাটা এনক্যাশ করতে পারেনি। অপরদিকে আমি হিলারিকে দেখেছি, হিলারির মূল যে জায়গাটা সে নিয়েছে, সে তো স্ট্রঙ্গার টুগেদার, তো মানে সবাইকে মিলে চলতে চায়, যার ফলে অভিবাসী যারা নন হোয়াইট, আমেরিকা জাতি ইমিগ্রেন্টস জাতি, কোনো সন্দেহ নেই, তো যারা অশ্বেতাঙ্গ তাদের প্রতি তার মধ্যে রয়েছে হিসপ্যানিক, আফ্রিকান আমেরিকান, এশিয়ান, তো এবং মুসলিম, এদেরকে সে এই ভোটটাকে সে ক্যালকুলেট করেছে এবং এটিকে তার পক্ষে আনতে পেরেছে। সেখানে ভোটের সংখ্যা 31%। তো এই 31% ভোটে হচ্ছে মূলত বলা যায় যে এটা ট্রাম্পের পক্ষে যাচ্ছে না, গেলেও খুব সামান্য যাবে। তো 31% এই ভোট, তারপরে হচ্ছে নারী ভোট এবং শিক্ষিত হোয়াইট আমেরিকানরা ভোটটাকে যদি আমি এক জায়গায় করি তাহলে আমি বলতে পারি হিলারি যাবে। এখানে আরেকটি প্রশ্ন আছে, আমেরিকার গণতন্ত্র তো আমাদের সাথে মিল নেই। সেখানে মানুষ ভোট দিলেও সে প্রেসিডেন্ট হতে পারে না। ইলেকট্রিক্যাল কলেজের একটা জটিল সমীকরণ আছে ওখানে, যে এখানে প্রার্থীকে রাজ্য বা অঙ্গরাজ্যকে জয় করতে হবে। তো সেক্ষেত্রে আমি দেখেছি একটি অঙ্গরাজ্যে যেখানে বেশি মানুষ থাকে, ক্যালিফোর্নিয়ার কথাই ধরেন, প্রচুর মানুষ, তো সেখানে ইলেকট্রাল ভোটও বেশি, 55 ওইরকম হবে। তো সেখানে দেখা যাচ্ছে যে সেখানে যদি সে 4 মিলিয়ন ভোট বেশিও পায়, কিছু আসে যায় না।
আবার যদি ফ্লোরিডাতে গিয়ে যে হিলারি যদি 0.1% ভোট নিয়ে, ওখানে 22টা সিট আছে, তো সেটি সে সবগুলো পেয়ে যাবে। আমরা এটা একটা উদাহরণও দেখেছি 2000 সালে আল গোরে এবং জর্জ বুশের প্রতিদ্বন্দ্বিতায় ফ্লোরিডার যে সিটটা পেল সবগুলোই পেয়ে যাবে। তো সেখানে দেখলাম যে মাত্র 537 ভোটে জর্জ বুশ ওই স্টেটে জয়ী হওয়ার ফলে সে পুরা ভোটটা, ইলেকট্রাল ভোটটা সে পেয়ে গেল এবং সে প্রেসিডেন্ট নির্বাচিত হলো। সার্বিকভাবে যদি পপুলার ভোটের কথা চিন্তা করি, মানুষের ভোটের কথা চিন্তা করি, সেখানে আল গোরে বেশি পেয়েছিল। তো সেই আলোকে সবকিছু মিলিয়ে সংক্ষেপে বলাই যায় যে হিলারি হচ্ছেন বেশি আগামী দিনের প্রেসিডেন্ট। বা আপনি ডিক্লারই করে দিচ্ছেন। আশিকুর রহমান, আপনি কি ডিক্লেয়ার করে দেবেন নাকি? না, বিষয়টি আমি ডিক্লেয়ার করব না, বাট আই থিঙ্ক উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন যে এখন যে পোলস অফ দ্য পোল দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে হিলারি আগিয়ে আছে এবং তাতে মনে হচ্ছে যে হয়তো সেই লাস্ট লাইনটা ক্রস করবে। বাট আমি একটু ভিন্ন আলোকে ডিবেটটা নিতে চাই। ট্রাম্প যেভাবে উনি ব্যাখ্যা দিলেন, ট্রাম্প এরকম একটা পোলারাইজিং ক্যারেক্টার, যার দৃষ্টি নিয়ে অনেক সমালোচনা আছে, চিন্তা নিয়ে সমালোচনা আছে, যার জীবন নিয়ে অনেক সমালোচনা আছে। তাহলে ট্রাম্প 44% মানুষের সমর্থন কেন পাচ্ছে? একটা মানুষ যে এত খারাপ, যারা এত আচরণ খারাপ বা দৃষ্টিতে খারাপ, সে 42 থেকে 44% মানুষের সমর্থন কেন পাচ্ছে? এটা একটু বড় কনটেক্সটে দেখতে হবে। ব্রিটেনের ব্রেক্সিট ভোটের সময় আমরা দেখলাম যে পোলারাইজিং ক্যারেক্টার পৃথিবীতে এখন দাঁড়াচ্ছে। নাইজেল ফারাজ, তারপর ফ্রান্সে মেরিন লে পেন এবং ইউএসএ ট্রাম্প। বুঝতে হবে এই ক্যারেক্টারগুলি খুব পোলারাইজিং ক্যারেক্টার এবং এরা একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সিকে টার্গেট করেছে। এরা উনি যেটা বললেন, হোয়াইট কলার পিপল, যারা ওয়ার্কার, যাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা, ব্লু কলার পিপল, যাদের শিক্ষাগত যোগ্যতাটা হাই না, যারা ওয়ার্কিং ক্লাস হিসাবে আমরা ধরি, এদেরকে কেন টার্গেট করছেন? এটার একটা ইকোনমিক ব্যাখ্যা হচ্ছে গ্লোবালাইজেশনের জন্য যে চাকরিগুলি পৃথিবীতে চলে গিয়েছে, চায়না এবং ভিয়েতনাম অনেক জায়গায়, ম্যানুফ্যাকচারিং বেল্টটা আমেরিকা এবং ইউরোপে হিট নিয়েছে। অ্যাপার্ট ফ্রম জার্মানি, ব্রিটেনের ম্যানুফ্যাকচারিং বেল্ট, ফ্রান্সের ম্যানুফ্যাকচারিং বেল্ট, আমেরিকার ম্যানুফ্যাকচারিং জবসগুলি বেশিরভাগ আউটসোর্সড হয়ে গিয়েছে। তাতে গ্লোবালাইজেশনের এই ডাইমেনশনটা নিয়ে যারা লুজিং সাইডে আছে তাদের একটা মারাত্মক ডিসকন্টেন্ট দাঁড়িয়েছে এবং এই ডিসকন্টেন্টের জায়গাটাকে পলিসি মেকাররা সাধারণত কি হয় যে আপনি যদি আপনার চাকরি হারান বা এই চাকরিটা কমে যাচ্ছে, তাহলে কি সরকারের কি দায়িত্ব ছিল? সরকারের দায়িত্ব ছিল যে আপনার স্কিলস এর উপরে বিনিয়োগ করা, যে আপনার স্কিলকে আমি যেন আপনি অন্য চাকরি নিতে পারেন, অন্য সেক্টরে নিজেকে ইনকর্পোরেট করতে পারেন, সেই জায়গাটা করার কথা ছিল। বা গত 20 বছরে সেই স্কিল সেক্টরে, স্কিল ডাইমেনশনে বিনিয়োগটা হয়নি। তাতে একটা ম্যাসিভ কনস্টিটিউয়েন্সি দাঁড়িয়েছে যারা ইকোনমিক সাফারার, এবং এই সাফারিং এর মধ্যে যখন আপনি থাকেন তখন আপনার ফিয়ার এবং অ্যাংজাইটিকে ম্যানুপুলেট করা সহজ, যেটা হিটলার করেছে, বিভিন্ন সময় অনেক করেছে। আজকে পৃথিবীর যে পোলারাইজিং ক্যারেক্টারগুলি এই অর্থনৈতিক একটা গোষ্ঠীর সাফারিং এর উপরে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে এবং তারা কি বোঝানোর চেষ্টা করছে? তারা বোঝাচ্ছে তোমার শত্রু হচ্ছে মেক্সিকান, তোমার শত্রু হচ্ছে মুসলিম, তোমার জন্য আমাদের দাওয়াল করে দিতে হবে, চাকরি সব ফেরত আমেরিকায় নিয়ে আসতে হবে, অ্যান্ড এটসেট্রা অ্যান্ড এটসেট্রা। বাট ফান্ডামেন্টাল ট্রাম্প ক্যারেক্টার এবং নাইজেল ফারাজ যে ব্রিটেনের যে ক্যারেক্টার ছিল, এদের ক্যারেক্টারটা প্রবলেম্যাটিক, বাট একটা আন্ডারলাইন ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট কিন্তু আছে। পোস্ট 2017 ধরেন 8ই নভেম্বরের পরে এই কনস্টিটিউয়েন্সিটা কিন্তু থেকে যাচ্ছে, তাদের মধ্যে রেশিয়াল হেট্রেড থেকে যাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের অ্যাংজাইটি থেকে যাচ্ছে। হিলারি ক্লিন্টন যদি প্রেসিডেন্টও হয়, উই হ্যাভ টু ফাইন্ড আ নিউ ওয়ে যে এদেরকে রিচ আউট করতে হবে। কারণ এত বড় একটা গোষ্ঠীর মধ্যে যদি ঘৃণা থাকে অন্য গোষ্ঠীর প্রতি, এত বড় গোষ্ঠীর মধ্যে যদি সাফারিং থাকে, তাহলে আপনি একটা সুস্থ সমাজ কখনো তৈরি করতে পারবেন না। তো আমি মনে করি অ্যাজ আ সোশ্যাল সায়েন্টিস্ট, কে জিতলো বড় ব্যাপার না। আমার মনে হয় এখন ইটস ফাইনালি টাইম, আমাদের অ্যাটিটিউডটা এরকম হয়ে গিয়েছে, আমরা যারা একটু লিবারাল, আমরা যারা প্রোগ্রেসিভ ভ্যালুজে বিশ্বাস করি, যে না এরা যারা ভোট দিচ্ছে এরা রেসিস্ট, এরা এই, বাট নো, উই হ্যাভ টু রিচ আউট টু দেম,
উই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে যে তাদেরকে বুঝাতে হবে তোমাদের যে ক্ষতিটা হচ্ছে এটার জন্য মুসলিমরা দায়ী না বা মেক্সিকানরা দায়ী না। কারণ পোস্ট ট্রাম্পও কিন্তু একটা পৃথিবী আছে, যদি কালকে আমরা বলি হিলারি জিতেও যাবে, পোস্ট ট্রাম্পের একটা পৃথিবীতে কিন্তু আমাদের এই প্রবলেমগুলি অ্যাড্রেস করতে হবে। হয়তো ট্রাম্প জিতছে না কারণ ট্রাম্পের কিছু ব্যক্তিগত ইতিহাস কিছুদিন আগে সামনে এসে পড়েছে, স্পেশালি হিজ সেক্সুয়াল অ্যালিগেশন, কারণ ওইটার কারণেই কিন্তু সে হোয়াইট ফিমেল ভোটটা অনেক হারিয়ে ফেলেছে। ওইটা না আসলে কিন্তু জিনিসটা অনেকটা নেক এন্ড নেক চলে গিয়েছিল। এইটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা একটা কনসার্নের জায়গা, যেহেতু আমি এখনো বলবো না যে এখনো গেমটা কমপ্লিটলি সেটেল ট্রাম্পের হিলারির পক্ষে। গত দুইবার কিন্তু আমেরিকাতে ওবামা নির্বাচিত হয়েছে। ওবামার পিছনে একটা ক্যারিশমা কাজ করেছে যে ওবামা ইজ দি অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট ক্যান্ডিডেট, অর্থাৎ রাষ্ট্রের যে যন্ত্র এবং রাষ্ট্রের যন্ত্রের যে বায়াস আছে সিটিজেনের বিরুদ্ধে, সেই বায়াসকে কারেক্ট করার জন্য একটা অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট ক্যান্ডিডেটকে দুইবার পরপর ভোট দিয়েছে। এবার কিন্তু ডেমোক্র্যাটদের অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট ক্যান্ডিডেট ছিল বার্নি স্যান্ডার, যে প্রগতিশীল অনেকগুলি চিন্তা নিয়ে কথা বলেছিল। এইবার কিন্তু ডেমোক্র্যাট গত দুইবার অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট ক্যান্ডিডেটের পাশে থাকা সত্ত্বেও এইবার কিন্তু তারা প্রো স্ট্যাবলিশমেন্ট ক্যান্ডিডেটের পিছে দাঁড়িয়েছে। এবং হিলারি যে জায়গাটা আমি মনে করি ভুল করেছে, যে সে ভাইস প্রেসিডেন্ট একজন প্রোগ্রেসিভকে না নিয়ে কিন্তু ভাইস প্রেসিডেন্টও একটা প্রো স্ট্যাবলিশমেন্ট লোককে ইলেক্ট করেছে। অর্থাৎ যদি আমরা ওই অঙ্কে দেখি তাহলে অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট বড় একটা ভোট কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন অ্যাট্রাক্ট করতে পারে। বাট আমরা বলছি যে পোলস অফ দ্য পোলে হয়তো হিলারি আগিয়ে আছে, ট্রাম্প পিছিয়ে আছে, এবং আমি ওইটাই অ্যাকসেপ্ট করি। আমাকে যদি বলেন যে কে জিতবে, আমি এখনো বলবো হিলারি জিতবে। বাট ট্রাম্পের জায়গাটা হচ্ছে ট্রাম্প কিন্তু ওই ফ্রাস্ট্রেশনের উপরে সম্ভাবনা একেবারে উড়িয়েও দিচ্ছেন না। এক্স্যাক্টলি, বিকজ আমার কাছে মনে হচ্ছে ট্রাম্প ওই অ্যান্টি স্ট্যাবলিশমেন্টটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে। আর সেকেন্ড জায়গাটা হচ্ছে, আমি একটা ছোট্ট পয়েন্ট বলি, ব্রেক্সিট ভোটে যেটা দেখা গিয়েছে, ব্রেক্সিটের পক্ষে যারা তারা কিন্তু পোলে উত্তর দেয় না, কারণ মানুষ মনে করে এটাকে স্টিগমাটাইজ করেছে। যারা মানসিকভাবে ট্রাম্পকে সাপোর্টও করে বাট দেখছে সবাই ট্রাম্পকে গালাগালি করছে, মেইন স্ট্রিম মিডিয়ারা ট্রাম্পকে গালাগালি করছে, তারা হয়তো পোলে আন্ডার রিপোর্টিংও করতে পারে যে না, আমার কাকে ভোট দিচ্ছে এটা আপনার জানার ব্যাপার না, আমি ভোটের দিন ভোট দেব। সো আমি বলবো ইয়েস, খেলাটা এখনো হিলারির পক্ষে, বাট ট্রাম্পকে আপনি কমপ্লিটলি রুল আউট করবেন না। আর নির্বাচনের পরে আপনার এই ডিসএনফ্র্যাঞ্চাইজ যারা, তাকে নিয়ে চিন্তা করার সময় এসেছে। জনমত জরিপ তো দেখা যাচ্ছে হিলারি এগিয়ে থাকাটা অনেকটা নিশ্চিত করছে। আপনার কি মনে হয় করছেন? আপনি রিসেন্টলি আমেরিকা ঘুরে এসেছেন, আপনি কি দেখেছেন সেটাও যদি একটু আমাদের দর্শকদের। আপনাকে ধন্যবাদ। প্রথমত পোলের ব্যাপারে একটা বলা দরকার, সেটা হচ্ছে যে অ্যাবস্টেইন করা। যদি কেউ অ্যাবস্টেইন করেন এটা পোলে প্রতিফলিত হবে। আর যদি কেউ বলেন যে আমি আমার মতামত প্রকাশ করতে চাই না, সেটাও পোলে প্রতিফলিত হবে। এই প্রত্যেকটি তথ্য উপাত্তকে ওয়েটেড অ্যাভারেজ করেই একটা পরিসংখ্যানের ব্যবহার করে এই জরিপটা করেই বলা হচ্ছে যে হিলারি ক্লিন্টনের জিতে যাওয়ার সম্ভাবনা 90%। এই ক্ষেত্রে আপনি যদি একটু মেটাফরিক ভাবে যদি আমি বলি, তাহলে বলতে পারি আমরা একটা সঙ্গীতের সাথে পরিচিত পার্পল রেইন, তো সেই জায়গা থেকে যদি আমরা আরেক ধাপ এগিয়ে যাই তাহলে আমরা বলতে পারি নভেম্বর রেইন। অর্থাৎ নভেম্বর মাসে সাধারণত বৃষ্টি হয় না। নভেম্বর রেইনও গান আছে। হ্যাঁ, নভেম্বর রেইনের গান আছে, সাধারণত বৃষ্টি হয় না। অর্থাৎ যদি হিলারি ক্লিন্টন আজকে হেরে যান তাহলে এটা অনেকটা নভেম্বর রেইনের মতো একটা ঘটনা হবে, যে নভেম্বর মাসে বৃষ্টি হলো। সুতরাং আমি বিশ্বাস করি যে হিলারি ক্লিন্টন জিতবেন। এবং আমি যা দেখে এসেছি, আসলে এখানে একটু আমি মেজজানুল রশিদ সাহেবের সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে বর্ণবাদী ব্যক্তি প্রচুর আছে আমেরিকায়, কিন্তু বর্ণবাদী ব্যক্তিদের ভিতরে যারা আবার অপেক্ষাকৃত সচেতন এবং শিক্ষিত, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছেন না বা সমর্থন দিচ্ছেন না। কারণটা হচ্ছে তারা খুব ভালোভাবে একটা জিনিস জানেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ফ্যাব্রিক, অর্থাৎ রাজনৈতিক প্রকার প্রকৃতির যে বস্ত্র, সেখানে বিভাজনের বা বিভেদের কোনো সুযোগ কিন্তু আসলে নেই। ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দুর্দমনীয় শক্তিশালী রাষ্ট্র, যতক্ষণ পর্যন্ত সে সমস্ত পৃথিবীর সকল কুল সকল জাতির মানুষকে একীভূত করার শক্তিকে ধারণ করে। তো যখনই আপনি মেক্সিকোর থেকে একটা ওয়াল তৈরি করার আলাপ করবেন বা চিন্তা করবেন, যখনই আপনি মুসলিমদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় ব্যান করবেন, যখনই আপনি মেক্সিকানদেরকে বের করে দেওয়ার চিন্তা করবেন, তখন কি হচ্ছে? এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে একটি যে নিহিত শক্তি, অর্থাৎ সকলকে একীভূত করা, সকলকে একটা স্বপ্ন দেখানোর যে জায়গাটা, সেটাকে আপনি সংকুচিত করছেন। এবং এটা করার মধ্য দিয়ে
বিশ্ব রাজনীতিতে আপনার যে শক্তি বা আপনার দেওয়ার যে ক্ষমতা সেটাকে আপনি নিজে নিজে কিন্তু আশিকুর রহমান যেটা বললেন যে ডিভিশনটা এখন এত শার্প, এটা তো খুব ইজি না। না, আমি অবশ্যই আমি সেই জায়গায় কোনো পোস্ট ট্রাম্পও ওইটা ডিভিশন শার্প। আমি বলছি তো, একজন শিক্ষিত সচেতন বর্ণবাদী ব্যক্তির ভিতরে তো ডিভিশনটা আছে, কিন্তু তিনি আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না। তবে আশিকের জায়গায় ওই জায়গাটা আমি একমত যে নির্বাচন হয়ে যাওয়ার পরে হিলারি ক্লিন্টন জিতলেন কি ডোনাল্ড ট্রাম্প জিতলেন, তার থেকেও বড় ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সব ব্যক্তিকে বোঝানো যে তোমার নিত্যদিনের সমস্যা, তোমার স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে সমস্যার কারণে তুমি মনে করছো যে অন্যরা দায়ী, আসলে ঘটনাটা তা না। মুসলিমদের জন্য তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ল্যাটিনোদের বা হিসপ্যানিকদের জন্য তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তুমি হচ্ছে নিজস্ব কিছু অভ্যন্তরীণ ঘটনা এবং বৈশ্বিক কিছু বাহ্যিক ঘটনার কারণে, যেটার উপরে আমাদের প্রপার ইন্টারন্যাশনাল পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে। এটা গেল এক। আর দুই নম্বর হচ্ছে কি, এখানে একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনি জানবেন যে অর্থনীতির ভাষায় আপনি সাবসিস্টেন্স ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি এবং তারপরে টার্সিয়ারি ইকোনমি, অর্থাৎ প্রথমে আপনি শুরু করবেন কৃষিকাজ দিয়ে, আপনার উন্নয়ন সমৃদ্ধি আসবে, সেখান থেকে আপনি চলে যাবেন শিল্পে, শিল্প থেকে আপনি চলে যাবেন উন্নততর সেবা প্রদানকারী একটি অর্থনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পে যে পরিবর্তন গত 200 বছর ধরে হয়েছে, তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র সেবা খাতে যেভাবে এগিয়ে গিয়েছে, দুঃখজনক হলেও সত্য যে তার এন্টায়ার ডেমোগ্রাফি অর্থাৎ তার জনসংখ্যার একটি বৃহৎ অংশ তারা এখনো একইভাবে তাল মিলিয়ে ওই অর্থনীতির সাথে নিজেকে নিয়োগ করার যে যোগ্যতা অর্জন সেটা করতে পারেননি। যার দরুন এই যে আনএমপ্লয়মেন্টের কিছু ব্যাপার রয়ে যাচ্ছে, নৈরাশ্যের কিছু ব্যাপার রয়ে যাচ্ছে, এই যে হোয়াইট কলার জব, ব্লু কলার জবের কথাটা যেটা আসছে, ব্লু কলার জব আপনি গাড়ি তৈরির কারখানাও পাবেন, ব্লু কলার জব আপনি আবার এমিরিট্রেড নামীয় কোনো কোম্পানি যেখানে একেবারে সম্পূর্ণভাবে অনলাইনে বিশ্ব বাণিজ্য পরিচালনা করা, সেখানেও আপনি খুঁজে পাবেন। সমস্যা হয়ে যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরবর্তী কোনো পল্লী অঞ্চলের শ্বেতাঙ্গ কোনো ব্যক্তি হয়তোবা ধারাবাহিকভাবে ওই দক্ষতা বা ওই প্রশিক্ষণটি পাননি, যার দরুন তিনি আজ একটু উন্নত ব্লু কলার জবে হয়তো নিয়োজিত হতে পারতেন। সো ইটস এ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন, সম্পূর্ণভাবে ব্যতিক্রমী সমস্যা যাকে সমাধান করা যেতে পারে। যেটা হয়েছে কি যে ডোনাল্ড ট্রাম্পের পলিসিটা কি, আমি একটু কমিক্যালি কথাটা বলি। ডোনাল্ড ট্রাম্পের পলিসিটা হচ্ছে যে আপনি মনে করছেন যে অন্যের মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলে বোধহয় আপনার নিজের মোমবাতির আলোটা বেশি জ্বলবে। আসলে তো তা হয় না। আপনি অন্যের মোমবাতি যদি ফু দিয়ে নিভিয়ে দেন, আপনার মোমবাতি যতটুকু জ্বলার অতটুকুই জ্বলবে, কমও জ্বলবে না, বেশিও জ্বলবে না। ওইটা তো উল্টো হতে পারে, সে বলছে নিজের মোমবাতি জ্বালা অন্যটা জ্বালা না। আমি বলছি, আমি কমিক্যালি বলছি, তিনি যেই সব জায়গায় ফোকাস করছেন যেগুলো প্রবলেম, আসলে প্রবলেম তো ওখানে না। আপনি তোমার নিজের জায়গা ঠিক না করে এই জায়গায় পাহারা দাও, ওই জায়গায় টাকা। 2016 সালে একটা ওপেন ইকোনমি আমেরিকা, আপনি কালকে চায়নার সাথে বাণিজ্যের দ্বার যদি বন্ধ করে দেন, আগামীকালকে মেক্সিকানদের হিসপ্যানিকদেরকে যে আপনি দূর করে দেন, তাহলে কি আপনি মনে করেন যে সত্যিকার অর্থে ম্যাকডোনাল্ডস একটা বার্গার আপনি $2.5 কিনে খেতে পারবেন? প্রশ্নই আসে না। সেটার দাম হবে $5, $6। সুতরাং উনি যেখানে আঙ্গুল দিচ্ছেন, আমি সিরিয়ায় যাচ্ছি না, সেটা আরেকটা বিষয়। আমি বলছি অর্থনৈতিক ক্ষেত্রে উনি এক এক সময় আপনি যদি ওনার বক্তৃতাগুলো শুনেন, স্পেশালি ব্যবসা বাণিজ্যের বক্তৃতা যদি শুনেন, তাহলে আপনি দেখবেন যিনি একটা আয়রন ক্ল্যাড ইকোনমিতে রূপান্তরিত হতে চান। অর্থাৎ তিনি চায়নার সাথে সম্পর্ক ছেদ করবেন, ভিয়েতনাম, বাংলাদেশের মতো দেশগুলোর প্রাসঙ্গিকতা কম আসবে। আপনি এই 340 ক্যাটাগরি বা 341 ক্যাটাগরির যে শার্ট, সেটা আবার আপনি নতুন করে আমেরিকায় তৈরি করবেন। সম্পূর্ণভাবে অবাস্তববাদী এটা ছিল। এবং এই জায়গাতে আমি বলছি যে উনি মনে করছেন অন্যের মোমবাতি নিভিয়ে দিয়ে নিজের মোমবাতি বেশি জ্বালাবেন, এটা কোনোদিন হয় না। আমরা দেখছি যে উনি যদি ক্ষমতায় আসেন বা হিলারিও যদি আসেন, কে আসলে বেশি বাংলাদেশের জন্য, বর্তমান সরকারের জন্য খুব সহায়ক হবে? আমরা বিরতির পর সেটাই নিয়ে আপনার কাছে সবার কাছে জানতে চাইবো। আরো অন্যান্য প্রসঙ্গই আছে। দর্শক, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক। আর কথা বলছি হিলারি না ট্রাম্প, কে যাচ্ছেন হোয়াইট হাউস, এই শিরোনামে অতিথি হিসেবে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র অর্থনীতিবিদ আশিকুর রহমান এবং আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। আপনার কাছে আসছি, যেটা আমি বিরতির আগে বলছিলাম যে বাংলাদেশের বর্তমান সরকারের বিবেচনায় হিলারি
না ট্রাম্প, কে আসলে আমাদের জন্য সার্বিকভাবে সুবিধার, রাজনৈতিক অর্থনৈতিক? এটিতে ওজন করতে গেলে সেটি হচ্ছে যে এরা দুজনেই কি বাংলাদেশ বিদ্বেষী, প্রশ্নটা আমি ওইভাবেই দেখতে চাই। আমেরিকান পলিসি কি একজন মার্কিন প্রেসিডেন্টের উপরে একটি আমাদের মতো ছোট দেশের প্রতি নিবদ্ধ থাকে? তো এইসব প্রশ্নগুলো, এটিকে আমি বলবো যে এটি প্রশ্নটা হচ্ছে ঠিক তত বেশি আর কি স্মার্ট কোশ্চেন না। মানে আমরা নিজেকে আমি জানি যে এটি হচ্ছে বাংলাদেশের এখন হচ্ছে বাজারে সবচেয়ে বেশি চলছে, তা আমি সেখানে বলছি চলছে, মানে এখনো তো এটাও সময় ভয় আছে যে হিলারি যদি হয় গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অবস্থান কি হবে। এখন এটি নিয়ে তাহলে বলি, সেটি হচ্ছে যে প্রথমে মার্কিন পলিসি, যেটি এক্সটার্নাল পলিসি বা পররাষ্ট্র নীতি, সেখানে বাংলাদেশের অবস্থান তৈরি হয় যে বাংলাদেশ এই আঞ্চলিক ভূ রাজনীতিতে তার যে সক্রিয় ভূমিকা সেটি কোন দিকে প্রবাহিত হবে। তো এখন সেটি প্রবাহিত, বাংলাদেশ এমন কোন কাজ করেনি যেটি আমেরিকার জন্য, এটি হচ্ছে এখন যেটা ভারত মহাসাগরের যে রাজনীতি, ভূ রাজনীতি, সেখানে এরকম কোনো সন্দেহ করার কিছু নেই। তাহলে আমি বলছি না যে সে বাংলাদেশকে ইমিডিয়েটলি নর্থ কোরিয়ার মতো একটা শত্রু দেশ ভাবছে, আমেরিকান বিদ্বেষী দেশ ভাবছে এবং একটা বন্ধু দেশ ভাবে এখন পর্যন্ত। তাহলে এখানে আমি কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছি না, বা ফিলিপাইনের মতো অবস্থা হয়নি। আরেকটি হচ্ছে যে আমাদের সাথে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক সেটি ক্রমান্বয়ে বাড়ছে। আর ভূ রাজনীতির এখানে আমি যে জায়গাটা দেখব যে একটি ব্যক্তি, ধরেন এখন যে কথাটি উঠেছে সেটি হচ্ছে ডক্টর ইউনূস, তার সাথে তার একটি ব্যক্তিগত সখ্যতা বলবো না, সম্পর্ক বলাই ভালো। তো কারণ উনি ইচ্ছা করলেই সেক্রেটারি অফ স্টেট থাকাকালীন উনি তার সাথে দেখা করতে পারেননি, তো তিনি 2 বার দেখা করেছেন, 2 বার টেলিফোনে কথা বলেছেন এবং ক্লিন্টন ফাউন্ডেশনে উনি একটি টাকা দিয়েছেন, যেটি খবরে বেরিয়ে এসেছে, যেটিকে পরে বলা হচ্ছে এটি হচ্ছে একটা ফিস দেওয়া হয়েছে। তো সেটিতে আমি যাচ্ছি না, তাই আমি বলছি ব্যক্তিকে দিয়ে ইমেল চালাচালিত হয়েছে অনেক। হ্যাঁ, ইমেল চালাচালি তো ওয়ান সাইডেড, চালাচালি বলতে গেলে বোথ সাইডেড যদি হয়। তো বাংলাদেশ থেকে তো একপক্ষীয় লোক আছে আমি দেখেছি, যাদের কাজ হলো যে বাংলাদেশে যে কোনো একটি ঘটনা ঘটলেই আমাদের আন্তর্জাতিক যতগুলো প্রতিষ্ঠান আছে বা দেশ আছে তাদের কাছে একতরফা ভাবে ওই তথ্যগুলো পাঠাতেই থাকে এবং অনবরত পাঠাতে থাকে। তো সেটি তো পাঠাবেই, সেটি বন্ধ করার কোনো জায়গা নেই। তা আমি যেটা বলতে চাচ্ছি যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, দুইটি রাষ্ট্রের ভেতরে যে সম্পর্ক তৈরি হয় সেটি জাতীয় স্বার্থ সম্পৃক্ত। এখন তিনি এর আগে যেটা করেছেন গ্রামীণ ব্যাংক নিয়ে, গ্রামীণ ব্যাংকের সাথে ডক্টর ইউনূসের যে ক্ল্যাশটা হয়েছে সেটিকে আমি বলবো যেটি হলো ব্যক্তিগত ক্ল্যাশ, যে উনি 65 বছরের পরে ওখানে থাকতে চেয়েছেন, আইন পারমিট করেনি, তখন উনি বিদেশি পরাশক্তি হিসেবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে উনি একটা লাভবান হতে চেয়েছেন। সেটাকে রাজনীতি বললে সেটিতে ভুল হবে, কিন্তু আমাদের দেশের কিছু রাজনৈতিক দল এইটাকে তারা এনক্যাশ করার চেষ্টা করেছে এবং তারা ক্লিন্টনের পাশে ডক্টর ইউনূসের পাশে গিয়ে দাঁড়িয়ে একটি সংঘাতপূর্ণ অবস্থার কথা চিন্তা করছে। তারা অনেকেই মনে করছে যে ক্লিন্টন ক্ষমতায় আসলে বাংলাদেশে যে জায়গাটা হচ্ছে সেটি কি শাসক পরিবর্তনের যে অবস্থা সৃষ্টি করার জন্যই তো বেশি উৎসাহী। এটি মনে করার কোনো কারণ নেই যে কোনো বৈদেশিক শক্তি বাংলাদেশে এটি আগের দিকে সম্ভব ছিল। এখন হচ্ছে ওয়ার্ল্ড কিন্তু হচ্ছে যদিও ইউনিপোলারের ভেতরে কতগুলো মাল্টিপোলারিটি ডেভেলপ করেছে, যার ফলে কেউ একটি সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারছে না। সেখানে যেটি এর আগে রাশেক রহমান বলেছেন, আমি এটাকে আর বলতে চাচ্ছি না, যে আমেরিকার সেই একক ক্ষমতা বিশ্বকে প্রভাবিত করার, সেটি এখন সে আর। আমি আশিক রহমান আপনার কাছে জানতে চাচ্ছি যে ওনার ওই প্রশ্নের সূত্র ধরে, যে হিলারি ক্লিন্টন যদি নির্বাচিত হয়, এখানে অনেকে স্বপ্ন দেখছে যে মধ্যবর্তী নির্বাচন বা আর্লি ইলেকশনের একটা চাপ আসতে পারে, তা আপনার কাছে কেমন মনে হয় সেটা? ধন্যবাদ। দেখেন, উনি একটা গভর্নমেন্টের হেড, রাইট? উনাদের কিছু স্ট্যান্ডার্ড ন্যাশনাল পলিসি আছে, ধরেন ক্লাইমেট পলিসি, ইকোনমিক পলিসি।
সেই ক্লাইমেট পলিসি আর ইকোনমিক পলিসিতে বাংলাদেশের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, কারণ হিলারি ক্লিন্টন ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস করে, যেহেতু উনি ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস করে, বাংলাদেশ যেহেতু ক্লাইমেট চেঞ্জ দ্বারা ক্ষতিগ্রস্ত, সেহেতু সেখানে বেনিফিট হওয়ারই সুযোগ আছে। ইকোনমিক পলিসিতেও আমি মনে করি না এমন কোন ইকোনমিক পলিসি তারা হার্নেস করবে যেখানে বাংলাদেশ খুব একটা আমেরিকার উপরে ডিপেন্ডেন্টও না এই লোনের ক্ষেত্রে, আবার সো উই ডোন্ট হ্যাভ এনি ওয়ারি। জিএসপির ব্যাপারে একটা কথা আসতে পারে যে হিলারি ক্লিন্টন আসলে জিএসপি, এনিওয়েজ ইটস নট ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। বাট আমি একটা জায়গায় একটুই করি, হিলারি ক্লিন্টন এবং আমেরিকার একটা দর্শন আছে সিকিউরিটি ইস্যুস নিয়ে, রাইট? এবং সিকিউরিটির ইস্যুস এর দুইটা ডাইমেনশন আছে, একটা ক্রস বর্ডার টেরোরিজম, সেখানে বাংলাদেশের কোনো সমস্যা হওয়ার কারণ নেই, কারণ বাংলাদেশ ডাজ নট হারবার ক্রস বর্ডার টেরোরিজম। ইন্ডিয়া সেই ব্যাপারে বাংলাদেশের সাথে একটা জয়েন্ট অবস্থান নিয়ে আছে। বাট একটা জায়গায় আমেরিকার দৃষ্টির ভিন্ন আমাদের থেকে, যে জামাত পলিসি নিয়ে। আমেরিকা মনে করে যে জামাতকে পলিটিক্যাল স্পেস না দিলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে, আর আমাদের দর্শন হচ্ছে যে জামাত বাংলাদেশে প্যাট্রোনাইজ করেছে জঙ্গিবাদ, রাইট? এখানে আমাদের একটা মৌলিক দার্শনিক একটা পার্থক্য আছে। কিন্তু এটাও কি সত্য? গত কয়েক বছর থেকে তো আমরা সেটাও দেখছি না। যেমন আপনি যদি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন সফর করলেন ঢাকায়, আপনি দেখেন অন্য সময় কিন্তু জামাতিদের সাথে বৈঠক করতো, এবার কিন্তু করেনি। হ্যাঁ, সো এই জন্য আমি বলছি যে রিজিম যখন বদলাবে, নতুনরা যখন আসবে, তারা যদি আবার রিভার্ট ব্যাক করে তাদের ওল্ড জামাত পলিসিতে, তাহলে বর্তমান সরকারের সাথে একটা ফ্রিকশনের জায়গা হবে। শুধু বর্তমান সরকার নয়, যারা যারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস করে তাদের সাথেই মার্কিনদের একটা দৃষ্টির পার্থক্য দাঁড়াবে এবং একটা রাজনৈতিক দর্শন পার্থক্য দাঁড়াবে। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি মনে করি না, আমার ব্যক্তিগত ভুল হতে পারে রিডিং, আমি মনে করি ইতিহাস পড়লে মনে হয় যে অনেক যুদ্ধ ইগোর জন্য হয়েছে, অনেক রাজনৈতিক সিদ্ধান্ত শুধুমাত্র ইগোর উপরে নেওয়া হয়েছে পৃথিবীতে। সবসময় যে র্যাশনালিটি ডিকটেট করেছে পৃথিবী তা নয়। হিলারি ক্লিন্টন তার কয়টা ডিসিশন বাংলাদেশকে তার ব্যক্তিগত ইগো দ্বারা পরিচালিত হবে, ন্যাশনাল ইন্টারেস্ট অফ আমেরিকার বাইরে গিয়ে তার ব্যক্তিগত ইগো দ্বারা পরিচালিত হবে, সেটা দেখার বিষয়। সেটা নিয়ে আমি স্পেকুলেট করতে চাচ্ছি না। বাট তিনি একজন সিজনড পলিটিশিয়ান। আমি মনে করি তিনি যদি সিজনড মানে একটা মেটিকুলাস ক্যালকুলেশন করেন, আমি মনে করি বর্তমানে যে সরকার বাংলাদেশে আছে তার যে প্র্যাগম্যাটিক ইকোনমিক পলিসি, যে প্র্যাগম্যাটিক সোশ্যাল পলিসি, যে প্র্যাগম্যাটিক পলিটিক্যাল পলিসি, তার সাথে আমেরিকার কোনো কনফ্রন্টেশনাল সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারা যদি বাংলাদেশের উপরে কোনো এমন কোনো দর্শন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যেটা আমরা একসেপ্ট করি না রিগার্ডিং জামাত, রিগার্ডিং মেনি ইস্যুস, তাহলে বাংলাদেশের মানুষের তার সততা, তার সত্তার জায়গাটায় পরিষ্কার অবস্থান নেওয়ার অবশ্যই অধিকার আছে। আপনি কোনো সম্ভাবনা দেখছেন কিনা সেটি হলো রাশিক রহমান, আপনার একই কোশ্চেন আমি আপনার করছি, যে যেটা উনি শেষ করলেন যে ব্যক্তি হিলারি এবং প্রেসিডেন্ট হিলারির ভেতরে দায়িত্বগত পার্থক্য থাকবে কিনা। প্রথম কথা হচ্ছে যে হিলারি ক্লিন্টন অ্যাজ স্টেট সেক্রেটারি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অনেক বেশি ক্ষমতাধর ছিলেন দেন দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তিনি যেই মুহূর্তে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে শি ইজ এক্সপোজড, রাদার উনি সাথে কিছু চেক এন্ড ব্যালেন্স অফ পাওয়ারে চলে আসবে। প্রথম হচ্ছে যে তার যে এজেন্ডাগুলো সেগুলোকে বাস্তবায়ন করা, সাফল্যের একটা ছবি মানুষের সামনে উপস্থাপন করা। দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয়বার তিনি আবার রাষ্ট্রপতির জন্য রান করবেন এবং সেখানে সাফল্যমণ্ডিত হওয়া। সুতরাং এই যে ব্যক্তি কেন্দ্রিক, ইগো কেন্দ্রিক যে কথাগুলো আশিক বলল, সেই ধরনের কোন এজেন্ডাকে বাস্তবায়ন করার মতো সময় বা অবকাশ আমি মনে করি না হিলারি ক্লিন্টনের থাকবে বই কি। এটা এক। 2 নাম্বার, হিলারি ক্লিন্টনের এবারের রাষ্ট্রপতি নির্বাচনের তার যে কর্মকাণ্ড, তার যে বক্তব্যগুলো, সেগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু একটা জিনিস প্রতীয়মান হয়েছে, তিনি কিন্তু খুবই সচেতন ভাবে একটা জায়গায় পৌঁছেছেন যে হ্যাঁ, ভুল ছিল, ত্রুটি ছিল, আগামী দিনে এই ভুল ত্রুটিগুলো থাকবে না, এবং এটা খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন। সেটা আমি মনে করি কি বলে মিডল ইস্টের যেই বেনগাজি থেকে শুরু করে, আইএস এর উত্থান থেকে শুরু করে, এমনকি প্রফেসর ইউনুসকে নিয়ে বাড়াবাড়ি করা, এমনকি তার ইমেল সার্ভারের যেসব ইমেল পাওয়া, সবকিছুকে মিলিয়ে সামগ্রিকভাবেই কিন্তু এই অনুভূতিটি তার ভিতরে জাগ্রত হয়েছে। সুতরাং আমরা নতুন হিলারি ক্লিন্টনকে পেতে যাচ্ছি, এটা এক। আর 2 নাম্বার, বাংলাদেশের কি অবস্থান হবে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয়, যদি হন, এমনকি উনি যদি নাও হন, ডোনাল্ড ট্রাম্প যদি হন, বাংলাদেশের অবস্থানটা কি হবে।
হ্যাঁ, বাংলাদেশ সম্ভাবনা আছে কিনা। জেনারেল রশিদ সাহেব যেটা বলেছেন এটাই সত্যি। বাংলাদেশ নিজেকে কতটা প্রাসঙ্গিক করতে পারছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক স্বার্থের জন্য, সেটার উপর নির্ভর করেই বাংলাদেশের প্রতি তাদের কি। কিন্তু আপনি ভেরি রিসেন্টলি মার্কিন রাষ্ট্রদূতের স্টেটমেন্ট খেয়াল করেছেন, উনি বলেছেন যে বার্নিকার এখানে যেটা বললেন যে সরকার পরিবর্তন হলো, বর্তমান সরকারের সঙ্গে তাদের যে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। তা তো বটে, সম্পর্ক তো পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই, আমাদের সাথে তাদের বৈরী সম্পর্ক নয়। আজ আমরা বন্ধু রাষ্ট্র, 1971 সালে পটভূমিতে যাই থাকুক না কেন, আজ আমরা বন্ধু রাষ্ট্র। সেটাই বলছি, বাংলাদেশ, আপনি বলছেন বাংলাদেশ কতটা এটা, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ আঞ্চলিক ক্ষেত্রে তার কি অবস্থান রাখছে, কি ভূমিকা রাখছে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে, তার উপরে ভিত্তি করে কিন্তু সম্পর্ক তৈরি হয়। নতুন ভাবে এই সম্পর্ককে পর্যালোচনা মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে। অর্থাৎ আজ আপনি প্রতি বছর আপনার যে প্রবৃদ্ধির হার লেটস সে 7%, সেটাকে মিরাকুলাসলি যদি আপনি কালকে 10-এ পৌঁছে নিয়ে যান, তাহলে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে নতুন করে চিন্তা ভাবনা করবে বিনিয়োগের ক্ষেত্রে, নিজের গরজে। আবার ভারত বাংলাদেশের যে সুসম্পর্ক আজ বিরাজমান, যেটা একটু আগে আশিক আলোকপাত করলো, যে ক্রস বর্ডার টেরোরিজম আমরা হারবার করি না, আগামীকালকে কোন একটা দুর্ঘটনার কারণে এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তা করতে হবে। তবে এখন আমি যেটা বুঝি সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি শক্ত হস্তে এই দেশের দিক পাল যেভাবে নিয়ন্ত্রণ করছেন, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তাতে করে আমি মনে করি সেটা ডোনাল্ড ট্রাম্পই হোক বা হিলারি ক্লিন্টনই হোক, তারা চেষ্টা করবেন বাংলাদেশের ধারাবাহিক এই প্রবৃদ্ধি এবং উন্নয়নকে তাদের দেশের কাজে লাগানোর জন্য। অর্থাৎ ওই যেটা একটু আগে আলাপ হলো যে প্রতি বছর $6 বিলিয়ন গার্মেন্টস আমরা এখান থেকে এক্সপোর্ট করি। আজ বাংলাদেশ প্রযুক্তিগতভাবে যদি আরো সমৃদ্ধ হয়, তাহলে শুধুমাত্র $6 বিলিয়ন গার্মেন্টস কেন, এমনও হতে পারে আউটসোর্সিং ব্যবসার মধ্য দিয়ে, অ্যাপ তৈরি করার ব্যবসার মধ্য দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের সফটওয়্যার পর্যন্ত বাংলাদেশ থেকে এক্সপোর্ট হবে, হচ্ছে অলরেডি, আরো বাড়বে। সুতরাং এখানে নৈরাশ্যের কোন জায়গা আসলে নেই। এখানে যেটা ব্যাপার হয়েছে যে হিলারি ক্লিন্টন বহু বছর ধরে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে বিভিন্নভাবে স্ক্যান্ডাল তাকে জর্জরিত করেছে। এটা যে কোনো ব্যক্তি 40 বছর 50 বছর রাজনীতি করলে হতে পারে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প টোটালি একজন বালখিল্য ব্যক্তি, যিনি রাজনীতি সম্বন্ধে সম্যক ধারণা না নিয়ে রাজনীতির খেলায় নেমেছে। ফ্রেশ হওয়া তো আর সমাধান নয়। আপনি তো বয় স্কাউট বা কাপ স্কাউট বানাচ্ছেন না যে আপনার ফ্রেশ বয় দরকার। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি জাতিসত্তার উদ্ভব ঘটাবেন, দেখা যাক যে আপনি সমস্ত পৃথিবীকে প্রভাবিত করবেন। সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প আসেন, কি নরক ভেঙে পড়ে, আর হিলারি আসলে কি স্বর্গ আসলে পৃথিবীতে। আমরা সেটা নিয়ে কথা বলবো একটা বিরতি নিয়ে। ডোনাল্ড ট্রাম্প আসছে না, বিরতির পরে কথা বলছি, দেখা যাক কে আসে। দর্শক সঙ্গে থাকুন। দর্শক স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক, আর কথা বলছি হিলারি না ট্রাম্প কে যাচ্ছেন হোয়াইট হাউসে, এই শিরোনামে। অতিথি হিসাবে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র অর্থনীতিবিদ আশিকুর রহমান এবং আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। আমি যেটা বলছিলাম এই যে আগে, খুব আমাদের সময় কম, যে সবাই ট্রাম্পকে নিয়ে এতভাবে কথা বলছেন, ট্রাম্প আসলে কি নরক ভেঙে পড়বে আসলে আমি যেটা মনে করি যে হিলারি জিতলে আমেরিকার যে পলিটিক্যাল ডিভিশন হয়েছে, যেটি অলরেডি বলেছে, তো সেটির কারণে ওইটি ম্যানেজ করাটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, হু এভার ইজ দ্য প্রেসিডেন্ট। তো সেখানে যদি দৃঢ়ভাবে যদি এটাকে মোকাবেলা করতে না পারে, পার্টিকুলারলি হিলিং দ্য ডিভিশন, অর্থাৎ এটিকে যদি একীভূত করতে না পারে, তাহলে বিশ্বের দিকে তাকানোর প্রেসিডেন্টের সময় অনেক কমে যাবে। এখানে আরেকটি জিনিস আছে, আমরা শুধু প্রেসিডেন্ট ইলেকশনের দিকেই আমাদের নজর রেখেছি, কিন্তু ওখানে আরো দুটো ইলেকশন হচ্ছে, একটি হচ্ছে সিনেট অ্যান্ড কংগ্রেস। তো মোটামুটি ভাবে আমরা বুঝতে পেরেছি যে কংগ্রেসে রিপাবলিকান পার্টি তাদের মেজরিটি ধরে রাখবে, এবং আমরা বুঝছি যে সিনেটে এটি একটি টাই অবস্থায় থাকবে। তো এই রকম পরিস্থিতিতে প্রেসিডেন্ট, ওখানে কিন্তু পলিটিক্যাল পাওয়ার আনলাইক বাংলাদেশ, আমরা যেভাবে চিন্তা করি ওখানকার পলিটিক্যাল পাওয়ারটা ওই রকম না। ইট ইজ এ ডিভাইডেড পাওয়ার বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কংগ্রেস। তো সেখানে কংগ্রেস অ্যান্ড প্রেসিডেন্ট যদি একসাথে কাজ করতে না পারে, যে আমেরিকার যে পাওয়ার, যেটাকে আমরা বলি যে সে যে এক্সার্ট করবে বাইরে, সেটির জন্য তার এই আভ্যন্তরীণ ইউনিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে গলদ সৃষ্টি হবে। আপনি যে নরক ভেঙে পড়ার কথা বলছেন,
সেই জায়গাটাই নরক ভেঙে পড়বে। তো নরক ভেঙে পড়লে তখন সে নিজেকে ব্যস্ত রাখবে। আরেকটি আমি মনে করছি যে বাংলাদেশের ক্ষেত্রে তো তেমন কোনো প্রভাব পড়বে না, কারণ ডেমোক্রেটিক লিডারশিপ যখন থাকবে তখন ডেমোক্রেটিক যে পলিসিগুলো ছিল ওবামার সময় সেটির কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। এই যে এখানে আরেকটি কথা বলে শেষ করি, আরেকটি কথা বলে শেষ করি। তো সেইখানে আপনার এই জায়গাটার ইকুয়েশনে আমি একটি কথাই বলবো যে হিলারি তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটিকে উতরিয়ে সে একটি নতুন ইমেজ সৃষ্টি করার চেষ্টা করবেন, এবং সেই নতুন ইমেজটা আমার মনে হয় বাংলাদেশের পক্ষে আরো সহায়ক হবে। ভেরি গুড। আমরা যেটা বলছিলাম যে ভেরি রিসেন্টলি যে বিএনপি নেতারা বলছেন নভেম্বর আসলে দেখিয়ে দেবেন, এটা কি এই নভেম্বর এই ইলেকশন মিন করছে না অন্য কিছু মিন করছে? না, অবশ্যই ইলেকশন মিন করছে না। আমি হয়তো একটু জেনারেল রশিদের সাথে একটু মতের পার্থক্য হবে। আমার মনে হয় যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের যে পররাষ্ট্রনীতি আর হিলারির পররাষ্ট্রনীতি যে একদম এক হবে এটা আমি মনে করি নাই। হিলারি হ্যাজ আ হিস্ট্রি অফ ইন্টারভেনশনিজম। সে বুশ ওয়ার থেকে শুরু করে মিডল ইস্টে তার থেকে তাকে বলা হয় ডেমোক্র্যাট পার্টির মধ্যে সবচেয়ে হকিশ ক্যান্ডিডেট। এনিওয়ে, আমার কথা হচ্ছে বাংলাদেশ তার জায়গায় পরিষ্কার। সে একসময় রিপাবলিকান ছিল, এই জন্য কি দ্যাট মাইট বি ট্রু, বাট দ্যাট মাইট সে হয়তো মিলিটারি ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করে বা সামথিং, দ্যাট মাইট বি ট্রু। বাংলাদেশের ব্যাপারে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে যাদের এখন অবস্থা একটু নড়ে বড়ে বা পলিটিক্যালি ব্যাংক্রাফট, তারা বসেছিল বিজেপি আসলে তারা ক্ষমতায় এসে পড়ছে, এখন তারা বসে আছে হিলারি আসলে ক্ষমতায় এসে পড়ছে। রিয়েল ক্ষমতার জায়গাটা হচ্ছে জনগণ। জনগণের আস্থা যদি আপনি জয় না করতে পারেন, বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযোদ্ধার জায়গাটাকে যদি আপনি ধারণ না করতে পারেন, আপনি যদি এখনো রাজাকারদের বিচারের বিরুদ্ধে আপনাদের অবস্থান হয়, আপনি বিশ্বে কোন নেতার আসলো আর কোন নেতা গেল ওইটাই হিসাব করা হচ্ছে পলিটিক্যাল ব্যাংক্রাপসি। তো আমি ওইটা নিয়ে কথা বলবো না। আমি মনে করি বাংলাদেশের আমেরিকার সাথে যে ফ্রেন্ডশিপ, এটা ইস্যু বেসড ফ্রেন্ডশিপ, আমাদের ইস্যু বেসড ফ্রেন্ডশিপ অব্যাহত থাকবে। যদি হিলারি যেটা বললেন যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি কন্টিনিউ করে, ফেয়ার এন্ড সিম্পল, যদি না করেন উই হ্যাভ টু ডিল উইথ দ্য ডে যে সে কোন ইস্যু রেজ করছে এবং ওই ইস্যুতে বাংলাদেশের ইন্টারেস্ট কি, বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনাটাকে এগিয়ে যেতে পারে বাংলাদেশ সেই ইস্যুর সঙ্গে। রাশিদ রহমান। নরকের দরজা কিছুটা খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি 1980 সাল থেকে আজ অবধি প্রতি বছর নিয়মিত যাই। সমস্যাটা হয়ে গেছে কি যে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াজ এ টলারেন্ট নেশন, অর্থাৎ আপনাকে যদি সে পছন্দ না করে সে আপনার সাথে অভদ্র ব্যবহার করবে না, সে আপনার থেকে দূরে থাকবে, কথা বলবে না, মিশবে না, কিন্তু আপনাকে আঘাত করবে না। যেটা হয়েছে যে আজকে রাজনৈতিক নেতৃত্বের একটা জায়গা 240 বছরের ভিতরে এই প্রথম বক্তৃতায় বলছেন নেতা হিসাবে যে মুসলিম খারাপ, বক্তৃতায় বলছেন হিসপ্যানিক খারাপ, কালো খারাপ, মেক্সিকান খারাপ। এতে হচ্ছে কি, রাইট, এতে হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প নিজে রাষ্ট্রপতি হোক বা না হোক, হিলারি ক্লিন্টন হোক বা না হোক, রাষ্ট্রীয়ভাবে কোন পলিসি অভিবাসন নীতির বিরুদ্ধে যাক বা না যাক, কিছু মানুষ কিন্তু মনে করবে যে আমার দেবতুল্য ওই রাজনৈতিক নেতা বলেছেন মুসলমানরা খারাপ, সুতরাং প্রথম সুযোগ পাওয়া মাত্রই তার উপরে আঘাত করো। এই যে আজ একটা চির ধরেছে এই সহনশীল সমাজের মাঝে, এটা কিন্তু নরকের দরজা কিছুটা উন্মোচিত করার মতো একটা ব্যাপার। সুতরাং আমি মনে করি যিনি রাষ্ট্রপতি হোক না কেন, আমরা যারা রাজনীতিতে যুক্ত এবং আমাদের যারা কিছু না কিছু স্টেক মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, কোনো না কোনো আত্মীয় স্বজন বলুন, প্রচুর বাঙালি সেখানে আছে, সমস্ত বিশ্বের মানুষ, 30,000 বাঙালি ভোটার, এই ক্ষতটাকে নিরাময় করা অতীব জরুরি। কারণ এই যদি না হয় তাহলে আজকের দিনের এই সহনশীল যে সমাজ আমরা দেখছি সেটার পরিণত হবে একটা অসহনশীল সমাজে, এবং এটা আরো বেশি করে আইসিস এর মতো আরো উগ্রবাদী কিছু গোষ্ঠী তৈরি করতে সহযোগিতা করবে বই কি। আর সবচেয়ে বড় কথা যেটা একটু আগে আশিক বললেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হিলারি ক্লিন্টনের ইমেইল স্ক্যান্ডাল থেকে শুরু করে বেনগাজি ইস্যু থেকে শুরু করে যতগুলো জায়গায় তিনি থমকে দাঁড়িয়েছেন বারবার, আজকে যদি তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তাহলে ইউনূস সাহেবকে নিয়ে চিন্তা করার খুব একটা কারণ নেই, সুযোগ নেই। তিনি নতুন ভাবে বিশ্ব নেতা আশিকুর রহমান এবং জেনারেল আব্দুর রশিদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃ প্রচার দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।